নির্বাচন একটা খেলা, মানে একটা কম্পিটিশন, সেই হিসেবে খেলা বলতে পারেন, বাট জনসেবা খেলা না ভাই, এটা একটা ধর্মের অংশ। কোনো ধরনের আর্গুমেন্ট নাই এখানে। গুমও করা হয়েছে, কিন্তু মামলা নিয়ে মামলার জন্য জেলে যাওয়া না, মামলা দেওয়া হয়েছে, কোর্টে হাজিরা হয়েছে, কিন্তু জেলে আমি কখনো যাইনি। এলাকাবাসীরা সন্ত্রাসী না, আমি আর মামুনুল হক না। আগামীকাল যদি কোনো ইদ্রিস বা কোনো সুলতানা বা অন্য কেউ যদি দাঁড়ান, তাদেরকে বেছে নেওয়ার পুরো অধিকার জনগণের আছে। কোনো ধরনের চাঁদাবাজির সাথে ববি হাজ্জাজ নাই। এবং এখন আমি বলবো, আমি শুধু ঢাকা শহরের বাসিন্দা না ভাই, আমি বাংলাদেশের বাসিন্দা। এই কথাটা বারবার ভুল, গুলশান থেকে এসেছেন, আমি ঢাকার ছেলে। সময়ের আলোচিত ও পরিশীলিত যে কজন রাজনীতিবিদদের নাম আমাদের সামনে আসে, তার মধ্যে অন্যতম ববি হাজ্জাজ, যিনি একাধারে রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক এবং গবেষকও। তিনি এবার ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের একাংশ নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। আজকে সময়ের আলোর এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা ববি হাজ্জাজের মুখোমুখি হয়েছি, যিনি একই সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও। ববি হাজ্জাজের সঙ্গে অনেক গল্প হবে, অনেক কথা হবে। মোহাম্মদপুরবাসীর নানা সুবিধা অসুবিধা নিয়ে গল্প হবে, একই সঙ্গে তার রাজনৈতিক দর্শন নিয়ে আমরা আজকে জানতে চাইব। জনাব ববি হাজ্জাজ, আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আপনার সঙ্গে শুরু করতে চাই এই জায়গা দিয়ে যে আপনি বাসিন্দা গুলশানের, নির্বাচন করতে যাচ্ছেন ঢাকা 13 থেকে, এবং আমরা যদি বলি যে ঢাকার ওয়ান অফ দি হাই ডেন্সিটি এরিয়া হচ্ছে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এই জায়গাটা। তো গুলশানের একজন মানুষ হয়ে মোহাম্মদপুরে এই মানুষজনের জন্য যেই কাজ করে যাচ্ছেন বা শুরু করেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? মোহাম্মদপুর এলাকার সাথে আমি পরিচিত সেই 80-র দশকের শুরু থেকে, যখন আজকে যে আদাবর, বসিলা, এগুলো সব একসময় জলাবদ্ধতা, মানে পুরো মানে ইট ওয়াজ নদীর অংশই ছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে এই জায়গা কিভাবে ডেভেলপড হলো, এই জায়গার সমস্যাগুলো কি, সেই সব কিছুর সাথে অতপ্রুতভাবে আমরা পরিচিত। এবং গত 15 বছর বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে উপজেলা, ইউনিয়ন, গ্রাম, হাজারো হাজারো গ্রাম পর্যায়ে আমার যাওয়া হয়েছে, বসা হয়েছে, কাজ হয়েছে। সো এখন আমি বলবো, আমি শুধু ঢাকা শহরের বাসিন্দা না ভাই, আমি বাংলাদেশের বাসিন্দা। সো পুরো বাংলাদেশের সাথে আমরা পরিচিত। আপনাকে নিয়ে একটা কথা আছে এইভাবে যে আপনি আপনার লাইফস্টাইল, আপনার চলন বলন, পড়াশোনা সবকিছু গুলশান বনানীর বাসিন্দার সঙ্গে খুব যায়। মোহাম্মদপুরের যেই চিরায়ত জীবনযাপন, এখানকার কালচার, সংস্কৃতি, এখানকার মানুষের ওঠা বসা বা সামগ্রিক সকাল থেকে রাত পর্যন্ত যে ব্যাপারগুলো, এগুলোর সঙ্গে নাকি আপনি খুব একটা যান না। হ্যাঁ, এগুলো একদম ভুল ধারণা। কারণ আমাদের দেশে একটা ভুল ধারণা অনেকের ভেতরে বিস্তার আছে, বা অনেকে বলতে চেষ্টা করে, যারা শিক্ষিত এবং সুন্দর করে কথা বলে বা যারা খুব জোরে আওয়াজ করে কথা বলে না, তারা হয়তো শুধু এক জায়গায় বিলং করে, অন্য কোনো জায়গায় বিলং করে না। এর থেকে ভুল ধারণা আর কিছু হতে পারে না। মানে পুরো ব্যাপারটাকে আপনি ভুল ধারণা বলছেন? না, অ্যাবসলিউটলি, মানে যেভাবেই আপনি বিশ্লেষণ করতে চান না কেন, পুরো ব্যাপারটাই ভুল ধারণা। তো এমন প্রশ্ন তো আছে ববি ভাই আপনাকে নিয়ে, যে আপনি যতখানি সুন্দর করে বলেন, আপনি টক শোতে যত ভালো ফেস, আপনি একই সঙ্গে আপনার গবেষণা চিন্তা যেই জায়গা থেকে, সেখানে মোহাম্মদপুরের মানুষজনের জন্য আপনি অ্যাপ্রোপ্রিয়েট না। এখানকার অনেকে এই ধরনের কথা যদি তোলে, তাহলে আপনি এটার কি উত্তর? ভুল তোলা হবে, অ্যাবসলিউটলি ভুল তোলা হবে। এখন আপনি যদি বলেন যে আপনি শুধু বড় মসজিদে নামাজ পড়েছেন, ছোট মসজিদে কোনোদিনও নামাজ পড়েন নাই, তার জন্য আপনি মুসলমান না, তাহলে এইটা কোনো ধরনের আসলে আলোচনার বিষয় হতে পারে না? নিশ্চয়ই হতে পারে না। আর 2 নম্বর হলো, যেটা আপনাকে পরিষ্কার করছি, দেখেন, আমরা যখন কাজ করি, যেহেতু আমরা ওই যে গত 15 বছর তো একটা স্বৈরাচারী সরকার ছিল, অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু আমরা যখন কাজ করি, আমাদের পিছিয়ে সারাক্ষণ ক্যামেরা ঘুরে না। সো আসলে বৃহত্তর অনেকেই মনে করে যে আমরা হয়তো এসি রুম থেকে বের হই নাই। সো কয়বার গত 15 বছরে পুলিশ তুলে নিয়ে গেছিল, কয়বার অন্য সংস্থাগুলো তুলে নিয়ে গেছিল, কতবার লাঠির বাড়ি খেয়েছি, লাঠি চার্জ খেয়েছি, কোন কোন গ্রামে, কোন কোন উপজেলা লেভেলে যে ওই থানার ওসি ধরে নিয়ে গেছে, ভাই আসেন বসেন, এগুলো হিসাব আমাদেরই আছে। ব্যক্তিগতভাবে কি আপনি জেল খেটেছেন? না, আমি মানে ওই যে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, গুমও করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল মামলা নিয়ে মামলার জন্য জেলে যাওয়া না, মামলা দেওয়া হয়েছে, কোর্টে হাজিরা হয়েছে, কিন্তু জেলে আমি কখনো যাইনি। যেতে হয়নি আপনাকে? না। মোহাম্মদপুরের অতীতে যারা নির্বাচন করেছেন এই যাবতীয়, তারা অনেকবার জেল খেটেছেন, তাদের। তো আপনি কি বলতে চাচ্ছেন, বা অন্য কেউ কি বলতে চাচ্ছেন, যে বাংলাদেশে রাজনীতি করতে হলে শুধু জেল খাটাটাই এই ধরনের একটা প্রচলিত কথা তো আছে? এটা অত্যন্ত ভুল। হাজার হাজার, ইফ নট লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী, বিরোধীরা, আমার দলের অনেক নেতাকর্মী জেল খেটেছে। আমার সৌভাগ্য, জেল পর্যন্ত যাই নাই। যখনই থানায়, মানে যখনই মামলা হয়েছে, মামলাগুলো কোর্টেই ছিল, কোর্ট কখনো আমাকে
আমাকে জেল হাজতে পাঠায় নাই। যাক, এটাকে আমরা সৌভাগ্য হিসেবে দেখছি, আপনাকে জেল পর্যন্ত যেতে হয়নি। না, আশা রাখেন যেন আগামীতেও যেতে না হয়। না, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু একটা ব্যাপার তো আছে যে আপনি একবার মেয়র ইলেকশন করেছিলেন ঢাকা থেকে, এবং নির্বাচনের আগে আপনি সরে দাঁড়িয়েছেন। আচ্ছা, এটাও আমি পরিষ্কার করি, আমি মেয়র নির্বাচন করেছি, করতে গিয়েছিলাম। করতে যাবার পর আমি তখন আমার কোনো রাজনৈতিক দল ছিল না, আমি কিন্তু সোলো দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তখন এবং আমার সাথে পুরো ভলান্টিয়ার বাহিনী ছিল। তখন আপনি একটি রাজনৈতিক দলের প্রধানের বিশেষ উপদেষ্টা ছিলেন? না, ছিলাম না। রাজনৈতিক দলের সাথে তখন বিচ্যুত হয়ে গেছে। তারপরের কথা এটা? হ্যাঁ, তারপরের কথা, সম্পর্ক বিচ্যুত হয়ে গেছে। আমার পিছে কোনো রাজনৈতিক দল নাই। আমার পুরো ইমিডিয়েট আগে আপনি একটি রাজনৈতিক দলের ইমিডিয়েট আগে ছিলাম। সেটা ইমিডিয়েট আগে ভাই, যখন আমি এই নির্বাচনে 2015 সালে যেখানে আতিক সাহেব দাঁড়ালো আওয়ামী লীগ থেকে, তাবিদ দাঁড়ালো বিএনপি থেকে, আমি স্বতন্ত্র দাঁড়িয়েছিলাম। তো স্বতন্ত্র দাঁড়াবার পরে জ্ঞান পরিষ্কার মনে রাখেন, জাতীয় পার্টি থেকে অন্য লোকজন দাঁড়িয়েছিল। স্বতন্ত্র আমার কোনো কর্মী বাহিনী ছিল না, আমার ছিল বিশাল ভলান্টিয়ার বাহিনী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, মানে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিও ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীও ছিল। তো একদম পুরো বিশাল একটা তরুণ ঢল নেমেছিল আমার ভলান্টিয়ার বাহিনী, কয়েক হাজার ভলান্টিয়ার বাহিনী অলরেডি তৈরি হয়ে গেছিল। আমাকে সরকারি প্রতিষ্ঠান থেকে, আজকে কিছুদূর নির্ভয়ে বলতে পারি, সরকারি প্রতিষ্ঠান থেকে আমাকে বারবার করে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আমি যদি আমার এই এই যাত্রা না থামাই, তারা হয়তো ভয় পেয়েছিল যে আমি বিএনপির ভোট কাটবো না, আওয়ামী লীগের ভোট কাটবো, প্লাস যেই তরুণ সমাজ আমার জন্য কাজ করছে তাদেরকে রাস্তায় বাড়ি দিলে এটা অনেক বিশাল। আপনি ভয় পেয়েছিলেন তখন? পুরো কথাটা শেষ করি। ভয় পেয়েছিলাম, এটা মেনে নিয়েই বলছি, পুরো কথাটা শেষ করি। যে ভয়টা দেখানো হয়েছিল যে এই যে আমার যে ভলান্টিয়ার্সরা আছে তাদের নামে মামলা দিয়ে তাদেরকে তোলা শুরু হবে। ওকে। এবং আমি এক্স্যাক্ট তারিখটা ভুলে গেছি, বাট এটা বোধহয় নির্বাচনের সপ্তাহ 2 আগে বা সপ্তাহ 2-3 আগে তারা আপনার ওই এলাকা থেকে, ওই বাড্ডা এলাকা, বসুন্ধরা এলাকা থেকে কয়েকজনকে তুলে আমাকে ফাইনাল ওয়ার্নিং দেয় যে আপনি ইদার প্রত্যাহার করেন বা এটা দিস ইজ জাস্ট দ্য স্টার্ট। ওই জায়গা থেকে তখন আমি দেখলাম আমার ওই শক্তি নাই ভাই, আমার কোনো দলীয় শক্তি নেই যে আমি 200, 500, 1000, 2000 তাও তরুণ ভলান্টিয়ার যারা দলীয় কর্মীও না, যে তারা মার খাওয়ার জন্য আসছে, তারা এসেছে একটা বিশ্বাস নিয়ে কাজ করবার জন্য। তাদেরকে কি ধরনের একটা ডেঞ্জারের সম্মুখীন আমি ঠেলে দেব, এটাও একটা বিবেচনার বিষয় আছে। সো ওই জায়গা থেকে তারপর আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করি। এরপরে আপনি ন্যাশনাল ইলেকশনও করেছিলেন 2018-তে যখন আমি নির্বাচন করেছিলাম, তখন আমি অলরেডি নিজের একটা পার্টি তৈরি করে, কর্মী বাহিনী তৈরি করে তারপর নির্বাচন। ভয় কাটানোর জন্য? বিষয়টা ভয় কাটানোর জন্য না, আপনার কর্মী বাহিনী মানে তারা জানে তারা কিসের জন্য যাচ্ছে। ঢাকা 13-র কথাতেই যেহেতু আমরা ছিলাম, ঢাকা 13 তো আসলে এখানে পাওয়ার প্লেয়ারদের এলাকা, এবং এখানে বিহারি ক্যাম্প আছে, এখানে আরো অন্যান্য অনেকগুলো ব্যাপার আছে। সাম্প্রতিক সময়ে ঢাকা 13 সন্ত্রাসীর দিক থেকে বলি বা নানান অপকর্মের দিক থেকে বলি, বেশ ডিএমপির তালিকায় বেশ উপরের দিকে আছে, সবচেয়ে উপরের দিকে আছে। এই ঢাকা 13-কে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? দেখেন, আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ট্রোল করার জন্য আসিনি, সেবা দেবার জন্য এসেছি। ঢাকা 13 বা যে কোনো এলাকার কথা বলেন, এলাকাবাসীরা সন্ত্রাসী না, এলাকাবাসীরা সন্ত্রাস তৈরি করে না, এলাকাবাসীরা সবচেয়ে বেশি সাফার করে সন্ত্রাস থেকে। তো এলাকাবাসীরা সন্ত্রাস চায় না। আমার দায়িত্ব এলাকাবাসীদের সেবা দেয়া। সো এলাকাবাসীদের সেবা দেবার জন্য এই এলাকা সন্ত্রাস মুক্ত করতে চেষ্টা করতে হবে, এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা অনেক দূর সন্ত্রাস মুক্ত করতে পারবো। একই সাথে আপনি একটা কথা বলেন পাওয়ার প্লেয়ারদের এলাকা, এটাও কথাটা সত্যি না। এখানে গত কয়েক টার্ম, যেহেতু এখানে গণভবনের পাশে সর্ট অফ সাথে সম্পৃক্ত মানে এলাকা অ্যান্ড সো অ্যান্ড সো ফর্থ, এরকম কারণ হতে পারে, বাট গত কয়েক টার্ম এই স্বৈরাচারের আমলে পুরো বেসিক্যালি গুন্ডা বাহিনীর সর্দারদের এখানে আস্তানা ছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে সরকারি, মানে পার্লামেন্টারি সংসদীয় দায়িত্ব গুন্ডা বাহিনী সর্দারদের দেওয়া হয়েছিল। জাস্ট বিকজ গত কয়েক টার্ম গুন্ডা বাহিনীদের সর্দারদের দেওয়া হয়েছে বলে বাংলাদেশ এইভাবে চলবে বা ঢাকা 13 এইভাবে চলবে, এটা তো হতে পারে না ভাই। মানে কিন্তু কেউ কেউ তো অভিযোগ করে যে আপনি আসলে মানে এই যে সুন্দর করে কথাটা বললেন, হ্যাঁ, মানে আপনি খুব সুন্দর করে বলেন, কিন্তু রিয়েল মাঠের প্লেয়ার হিসেবে আপনি ততটাই এখনো নিজেকে যোগ্য করে তৈরি করতে পারেননি। এটা তো ভাই নির্বাচনে দেখা যাবে, নির্বাচনের পরে দেখা যাবে। কারণ আপনি যদি একটা তালিকা দিতে পারেন আমাকে যে কে কে যোগ্য করে তৈরি করতে পেরেছে, তাহলেও একটু সুন্দর আলোচনা করা যায়। না, এই ধরনের কথা আছে, ধরেন। না, ঠিক আছে, আমি পুরোপুরি মানছি ভাই। আপনি বললেন যে ভাই শুনেন, আপনার এতদূর পড়াশোনা, আপনি এটা পাস করবেন না, তাহলে আমাকে দেখান আর 5 জন যাদের এর থেকে বেশি পড়াশোনা আছে যারা এটাতে পাস করবে, আমাকে দেখান। এবার নির্বাচনে এখন যদি আপনি দেখান যে আরেকজন সন্ত্রাসী, হ্যাঁ, ও নিজে গুলি করে, ও এসে অন্য বন্দুকধারীদের গুলি করে থামাই দিবে, তাহলে ও অন্য বন্দুকধারীদের গুলি করে থামাবে, সন্ত্রাস থামাবে না। ওর মাধ্যমে সন্ত্রাস আরো বাড়বে। 2 পার্টি সন্ত্রাসের থেকে 1 পার্টি সন্ত্রাস হবে। আপনি সেটা চান না? আপনি আসলে সন্ত্রাস মুক্ত ঢাকা 13 চান? নিশ্চয়ই আপনার কিছু পরিকল্পনা আছে,
এলাকাবাসীকে আপনাকে অ্যাকসেপ্ট করবে এইভাবে যে ইতিমধ্যে আমি আপনি বলেছেন যে আপনি সারা দেশে চষে বেরিয়েছেন, আপনি ঢাকা তেরোর না শুধু, আপনি সারা দেশেরই ববি হাজ্জাজ সবকিছু বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঢাকা তেরোর বাসিন্দারা এতদিন যে অভ্যস্ততার মধ্য দিয়ে ছিল তার মধ্য থেকে একজন এই গেস্টার পোস্টার এত সুন্দর একজন পলিশ একজন মানুষকে গুলশান থেকে যিনি এসছেন, যিনি প্রাইভেট ইউনিভার্সিটি টিচার, বাইরে পড়াশোনা করেছেন, এই কথাটা বারবার ভুল। গুলশান থেকে এসেছেন, আমি ঢাকার ছেলে ওই হিসেবে যদি বলেন ঢাকার ছেলে, হ্যাঁ, তো গুলশান থেকে এসেছেন এই কথাটা সত্যি না। 2 নম্বর হলো এগেন যেটা আপনাকে বলছি বাংলাদেশের। 3 নম্বর হলো গত মাস 2 এখানে ঢাকা 13 আপামর জনগণ থেকে যে সারাটা পেয়েছি তাতে আমার কাছে পরিষ্কার ভাই তারা অত্যন্ত আনন্দিত আমার মতো কাউকে পেয়ে। কারণ ওই যে বলে না যে মানে তারা এরকম পায়নি, আসলে তারা বলে, এটা এগেন যতদূর আমি দেখেছি তারা বলে যে তারা এরকম পায়নি, তারা এরকম চেয়েছে। কিন্তু আপনি সন্ত্রাস এর মাঝখানে একটু জানতে চাই, আপনি ঢাকা 13কেই কেন বাছলেন? আচ্ছা, ঢাকা 13 আমি বেছে নিইনি, এটা জোট থেকে আমাকে দেয়া হয়েছে। জোট থেকে কি আপনাকে নিশ্চিত করা হয়েছে যে আপনি ঢাকা 13 প্রার্থী? জি, জোট থেকে আমাকে দেয়া, এগেন যেটা বলছি, সো মনে করেন আমাদের জোটে যারা আছেন তাদেরকে স্পেসিফিক আসনের দায়িত্ব যেগুলো পরিষ্কার হয়ে গেছে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেমন মনে করেন ঢাকা 13তে আমি আছি, আন্দালিফ পার্থ আছেন 17তে, ঢাকা 17তে, এরকম মানে জোটের প্রার্থীদের বেশ কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে। আর বেশ কিছু এখনো আলোচনার ভেতরে আছে, যেটা এগেন আমি আশা করি আগামী সোম মঙ্গলবারের ভেতরে আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে। কিন্তু আরেকটা ব্যাপার আছে যে ধরেন জোটের মধ্যেও তো নানান ধরনের গুঞ্জন আছে, যে বিএনপির মধ্যেও এক ধরনের এখানকার লোকাল বিএনপির মধ্যে যে ব্যাপারটা থাকে তাদের মধ্যে আপনাকে গ্রহণ করা নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, আপনি কি এগুলো ওভারকাম করে উঠতে পারবেন? দেখেন এগুলো অলরেডি ওভারকাম, এগুলো অলরেডি ডান। দেখেন যে কোনো একটা জায়গায় যাবেন, সেই জায়গায় স্পেশালি একটা বড় দল যদি হয় সেই দলের মাল্টিপল প্রার্থী থাকবে। তো সেই দলেরই যদি মাল্টিপল প্রার্থী থাকে, বাইরের প্রার্থী থাকে, তাহলে সবাই তো একবারে সব কিছুতে খুশি হবে, এটা হতে পারে না। আপনি মানে এমনও অসম্ভব না ভাই যে দল নেতার সিটে আরেকজন প্রার্থী চিন্তা করে যদি দল নেতা না করতে যদি আমি পেতাম। তো এগুলো সব জায়গায় থাকে। ইভেন যিনি হওয়ার কথা ছিল আগে, একটা কথা ছিল যেখানে এখানে আব্দুল সালাম সাহেব, তিনি তো এটা মেনে নেননি। উনি মেনে নেন, উনি মেনে না নেন, উনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি মেনে নেন, উনি মেনে না নেন, এটা আমার বড় মাথা ব্যথা না। এটা উনি যেই দলে বিলং করেন সেই দলের নেতৃত্বের মাথা ব্যথা। আমি জোটের প্রার্থী। বুঝতে পেরেছি। এখানে আরেকটা ব্যাপার আছে যে জোট তো তাহলে একাধিক জোট হতে পারে, এই এলাকা কেন্দ্রিক একাধিক জোটের প্রার্থী দাঁড়াতে পারে। আপনার অপোজিশনে একাধিক জোট তো আর এলাকা কেন্দ্রিক হবে না, জাতীয়ভাবেই হবে। হ্যাঁ, একাধিক জোটের প্রার্থী থাকতে পারে এই এলাকায়। আপনার অপোজিশনে কারা দাঁড়াচ্ছে সেই ব্যাপারে নিশ্চয়ই আপনি এতদিনে ধারণা নিয়ে নিয়েছেন। সোফার এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাতে অবভিয়াসলি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আমি আছি, জামাত নেতৃত্বাধীন জোট থেকে মামুনুল হক আছেন, মৌলানা মামুনুল হক, আর এনসিপি জোট থেকে, এনসিপির জোটও যেহেতু এখনো ফাইনাল হয়নি, সো আপাতত আসলে মানে জনগণ চিনতে পারে, জানতে পারে এরকম জোট বা পার্টির ক্যান্ডিডেট এগেন বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আমি আছি, আর বাংলাদেশ জামাত ইসলাম নেতৃত্বাধীন জোট থেকে মাওলানা মামুনুল হক আছে। দুজনই দুটি দলের প্রধান, দুটোই জোটের ক্যান্ডিডেট, দলের ক্যান্ডিডেট। বুঝতে পেরেছি। কিন্তু এক্ষেত্রে কি মামুনুল হক সাহেবকে একটু এগিয়ে আছে বলে মনে করছেন কিনা? কারণ তিনি এই এলাকাতেই দীর্ঘদিন ধরে ছোট থেকে বড় হয়েছেন, ওনার নিজস্ব প্রতিষ্ঠান এখানে আছে, ওনার দলীয় কার্যক্রম সবচেয়ে বেশি এই এলাকায়, এবং অন্য অর্থে যদি বলেও থাকে মোহাম্মদপুর এই এলাকার মানুষজন একটু ইসলামিক ঘরানার মানুষ বেশি, হেফাজত কিংবা অন্যান্য ইসলামী দলগুলোর যত আয়োজন ছিল সব আয়োজনে এখানকার মানুষজনেরই অংশগ্রহণ বেশি ছিল, সেই জায়গায় কি একটু চ্যালেঞ্জ হয়ে যায় না ব্যাপারটা? না, এখানে কয়েকটা বিষয় আছে। এক হলো পুরো বাংলাদেশ ধর্মভূমি মুসলমান, পুরো বাংলাদেশ, শুধু মোহাম্মদপুর আলাদা করে না ভাই। হ্যাঁ, সো এবং আমরা নিজেরা ধর্মভীরু মুসলমান ভাই, সো এখানে মামুনুল হক আর আমার পার্থক্য আমি কিছু খুঁজে পেলাম না। দ্বিতীয়ত মামুনুল হক সাহেব এগেন ওনার মাদ্রাসা আছে এখানে, কিন্তু উনি ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং ওনার দেশের বাড়িতে বড় হয়েছেন, সো উনি সব কিছু ওনার সব রুটস এই এলাকায়, শুধু তা না, এগেন সেটা নেগেটিভ পজিটিভ না ভাই, আমি জাস্ট বাস্তবতার কথা বলছি। এবং যদি শুধু এই এলাকা না, যে কোনো এলাকায় একটা গণতান্ত্রিক নির্বাচনের সৌন্দর্যতে এখানে ভাই, যে জনগণ যাকে ভালো মনে করবে, যাকে পছন্দ করবে, তাকে বেছে নেওয়ার ক্ষমতা জনগণের আছে। সো জনগণ যদি অন্য কাউকে বেছে নেয়, শুধু আমি আর মামুনুল হক না, আগামীকাল যদি কোনো ইদ্রিস বা কোনো সুলতানা বা অন্য কেউ যদি দাঁড়ান, তাদেরকে বেছে নেওয়ার পুরো অধিকার জনগণের আছে। আমাদের দায়িত্ব, সেটা আমার কথা বলেন, মামুনুল হকের কথা বলেন, বা ওই ইদ্রিস সাহেব বা ওই সুলতান আপার কথা বলেন, আমাদের সকল ক্যান্ডিডেটের দায়িত্ব থাকবে জনগণকে আস্থায় আনা, যে আমরা তার হয়ে কাজ করব।
কিন্তু আপনাকে নিয়ে এই ধরনের কথা তো প্রতিপক্ষর অভিযোগ আছে যে আপনি রিয়েল টাইম ব্যাটেলে খেলতে পারেন না। রিয়েল টাইম মানে একেবারে মাঠে নেমে আপনি খেলতে পারেন না, আপনি টেলিভিশন বা অন্যান্য জায়গার বেশি হয়। ভাই আমরা সব জায়গায় খেলি, আর এটা আসলে খেলা না। নির্বাচন একটা খেলা, মানে একটা কম্পিটিশন, সেই হিসেবে খেলা বলতে পারেন, বাট জনসেবা খেলা না ভাই, এটা একটা ধর্মের অংশ। সো যে যেইভাবে দেখে, বুঝছেন না, যারা যারা এই ধরনের কাজবাজ করে তারা বলে খেলা হবে, হ্যাঁ, তারা এই ধরনের কথা বলে। আমাদের এইসব কথা শুনেছি আমরা অতীতে। হ্যাঁ, এইসব আমাদের কথা না ভাই। আমরা কাজ করতে এসেছি, জনগণের জন্য কাজ করব। আশাবাদ ব্যক্ত করছি যে জনগণ এই কাজ দেখে আমাদেরকে বেছে নেবে। যদি বেছে না নেয় তবু আমাদের কাজ থেমে যাবে না ভাই। না, আপনি বরাবরই নন ভায়োলেন্ট রাজনীতির কথা বলছেন এবং আপনি বরাবরই ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলছেন। একই সঙ্গে আপনি আবার মসজিদে গিয়ে মানুষজনের সঙ্গে মত বিনিময় করছেন, স্কুল কলেজগুলোতেও যাচ্ছেন। কোথাও এগুলো কনফ্লিক্ট তৈরি করে না তো, যে একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা, অন্যদিকে মসজিদে গিয়ে ভোট চাওয়া? আমি আবার পরিষ্কার করি, ধর্মনিরপেক্ষতা রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায়। তাই বলে আমি মুসলমান না এটা না তো, নিশ্চয়ই না, ঠিক না? তাহলে আমি জুম্মা এমনিও পড়ি, মসজিদে এমনিও যে অমনিও যে। এখন যেহেতু আমি একটা নির্বাচনে দাঁড়িয়েছি, জুম্মায় যখন যাই তখন একই সাথে মুসল্লিদের কাছে, মমিন মুসল্লিদের কাছে একটু ভোটও চাই, তাদের দোয়াও চাই। এইটাই ডিফারেন্স। তো স্কুলেও যখন যাই, স্কুলে যে যদিও ভোট চাই না, স্কুলে যে তরুণদের বলি, শিক্ষক এবং শিক্ষার্থীদের বলি যে গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতন্ত্র রক্ষার্থে কি কি করণীয় এটা যেন তারা সবসময় বিবেচনা করে কাজ করে। বুঝতে পেরেছি। আপনার অপোনেন্ট প্রার্থী যারা আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কাজ করতে গিয়ে? এখন নেমে এর ভেতরে হয়নি। যেমন মনে করেন মামুনুল হক সাহেবের সাথে তো আমার খুব ভালো পরিচয় ছিল, আমরা এক সময় আন্দোলনে একসাথে ছিলাম। হ্যাঁ, সো ভালো পরিচিত, সবকিছু ছিল। উনি খুব রিসেন্টলি ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার্ড হয়েছেন। এরপর ওনার সাথে আসলে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তবে আমি দেখা সাক্ষাৎ হলে আগে থেকে ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না। আগেও যেমন ভাই বলে আমরা কোলাকুলি করতাম, জড়িয়ে ধরতাম, এখনো ভাই বলে জড়িয়ে ধরবো, তারপর বলবো ভাই আপনি আলাদা আপনারটা চান, আমি আলাদা আমারটা চাই। এটাই রাজনীতির সৌন্দর্য মনে হয়, এটাই। আমি তো এটাই বিশ্বাস করি ভাই, এবং নিশ্চয়ই এটা হওয়া উচিত। একই সঙ্গে কিন্তু বিএনপির সবাইকে আপনার সঙ্গে আছে, নেমেছে মনে করছেন? দেখেন, আমি সবসময় দেখছি আমার সাথে অনেকে আছেন, মানে যেই এলাকায় যাচ্ছি এলাকাবাসীরা আসছেন, তরুণরা ভলান্টিয়ার করছেন এসে, এবং বৃহত্তর আমাদের জোটের দলগুলো যেগুলো আছে, স্পেশালি বিএনপি, কারণ সেটা সবচেয়ে বড়, এদের সবার যতখানি নেতাকর্মী এলাকা আছেন সবাই মোটামুটি আমাকে সহযোগিতা করছেন, আমার সাথে থাকতে চেষ্টা করছেন। এর ভেতরে কয়েকটা গ্রুপ যদি একটু না থাকেন, একটু সরে থাকেন, সেটা সময়ের বিষয়, খুব একটা ভাববার বিষয় না। এটা একেবারেই ভাববার বিষয়। দেখেন ভাই, নবীজির সাথে সবসময় সবাই ছিল না, আমি তো একটা সামান্য ইনসান মাত্র। জি, আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনার অপোজিশনে যিনি দাঁড়াচ্ছেন, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের পদে আছেন, তারা তো আজীবন জামাত বিরোধিতা করেছেন, আমরা যত জেনে আসছি। এখন তারা জামাতের সঙ্গে জোট করে নির্বাচনে দাঁড়াচ্ছেন, পুরো ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? ওনাদের রাজনৈতিক বিশ্বাসের থেকে ওনারা কাজ করবেন। ওনারা কোনো কারণে যদি ওনাদের রাজনৈতিক বিশ্বাস থেকে বিচ্যুত হন, সেটা ওনাদের ব্যাপার। এইসব ব্যাপারে আমি আসলে বড় দাগে, মানে দেখেন, আমরা কম্পিটিশনে নেমেছি, এটা সত্যি কথা। আমিও ভোট চাইবো, উনিও ভোট চাইবেন, কিন্তু আমি বিশ্বাস করি যে এই কম্পিটিশনে আরেকজনকে নিন্দা করে বা আরেকজনকে টেনে হেঁচড়ে নামানোর আমার প্রয়োজন নাই। আমি কতখানি কাজ করছি সেটার পরিচয় হবে। সো ওনারা কি কারণে জামাতের সাথে জোট বেঁধেছেন, কি কারণে বাঁধেন নাই, আমার মাথা ব্যথা নেই, এবং আমি ধরেই নিচ্ছি হয়তো রাজনৈতিক কম্পিটিশনের কারণে করেছেন। এগেন, আমি হয়তো মনে করি যে আমার আইডিওলজিক্যাল বিপরীতে কেউ থাকলে তার সাথে কোনো ধরনের জোট সম্ভব না। হ্যাঁ, আন্দোলনে যেতে পারি, যেমন মনে করেন এর আগে যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, বা ফ্যাসিবাদ যেটাই নাম বলেন না কেন, বিরোধী আন্দোলনে ছিলাম, তখন যতক্ষণ পর্যন্ত তুমিও এটার বিরোধিতা করছো, এই বিরোধিতা আমরা একসাথে আছি, এই বিরোধিতা আমরা একসাথে আছি, অন্য কিছুতে আমি তোমার সাথে নাই। এটা আমার ফিলসফি, এবং আমি বিশ্বাস করি আমার দলের সকল নেতৃত্বর ফিলসফি। অনেক অনেক ধন্যবাদ। ওনার বিশ্বাসটা ওনার ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। দীর্ঘ আলাপ হলো ববি হাজ্জাজের সঙ্গে, এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকা 13 আসনের এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠুক এবং সুন্দর, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়ে উঠুক। আজকের ববি হাজ্জাজের সঙ্গে এই দীর্ঘ আলোচনা থেকে এই প্রত্যাশা আমরা করতেই পারি। সময়ের আলোর সঙ্গে এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।